একটা স্লোগান দিতে চাই, জাগরে জাগো, নলকূপবাসী জাগো। সম্মানিত উপস্থিতি, আজকে সবার সম্মানিত সভাপতি এবং আজকে আমাদের মাঝে সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক এবং আইন পেশায় নিয়োজিত আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা এবং আমাদের গোবিন্দনলকূপ আবাসিক বাড়ির মালিক সমিতির উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভাই এবং 27টা ওয়ার্ড থেকে দু একজনরা এখানে এসেছেন। আমি সকলকে এই গোবিন্দনলকূপ বাড়ির মালিক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আমি কালকে রাত্রে 12টা পর্যন্ত হিরাজিল সিদ্ধিরগঞ্জ থানা ওইখানে মিটিং করেছি এই বিষয় নিয়ে। ওইখান থেকে জানি না কে কে আসছেন, এখানে আসার কথা 50 জন লোক। আমি সকালে 8:30টায় ঘুম থেকে উঠে রাত্রে 2টায় ঘুমাইছি। আমার এলাকায় বাড়িতে বাড়িতে অনেকে গিয়ে বইলাইছি, স্মরণ করাই দিয়েছি। তো এখান থেকে আমার এলাকায় 2 একজন দেখা যাচ্ছে। যাই হোক, আমরা কেউ মনে করি না যে এটা আমার আন্দোলন। এই যে আমরা এখানে যারা মুরব্বীরা আছি, অনেকেই দাড়ি সাদা হয়ে গেছেন, চুল সাদা হয়ে গেছেন, তারা এখানে এসেছেন একটা দায়বদ্ধতা তাদের, যে আমরা যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদেরকে দায়ী করবে। আমাদের মুরব্বীরা আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে গেল, তারা কেন প্রতিবাদ করল না? এখানে শুরু থেকেই ওয়াসার আন্দোলনের বিষয়টা আমাদের রুহুল আমিন ভাই আপনাদের বলছে, আমি এখানে যাচ্ছি না। এই আন্দোলনটা এক সময় স্থগিত হয়ে যাওয়ার পর 2012 সালে রুহুল আমিন ভাই, ব্যাপারী পাড়ার আহমদ আলী ব্যাপারী, আরো কয়েকজন সর্বপ্রথম তারা বুদ্ধি করলো। বুদ্ধি করার সম্ভবত মাসুম ভাইয়ের কাছে গেছেন। মাসুম ভাই দেখাই দিচ্ছে ওই যে ইসমাইলের মাহমুদ যুদ্ধ, ইসমাইলের মাহমুদ এটাকে সংগঠিত করতে পারবে। তো ইসমাইল ভাই এই সংগ্রাম কমিটি বলছে, ভাই আমি আর এগুলি নাই, আপনারা থাকেন, আপনাদের পাশে আছে। তখন আমাকে ধরছে, আমি ইসমাইল ভাই যে ভাই ভোট তার বাড়িতে বসে তারে 1 সপ্তাহে রাজি করছি। আমি ইসমাইল ভাই, আমরা যদি এটা না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবে? তারা রাজি করে ওয়াসা হোটেল সংগ্রাম কমিটি করলাম। এখানে রমজান ভাই, রমজানুর রশিদ ভাই, আমাদের মাসুম ভাই, আরো এখানে অনেকে আহমদ আলী ব্যাপারী, তারা পূর্ণ প্রতিষ্ঠা যখন হইল, এটা প্রতিষ্ঠা 2092 সালে রমজান দিয়ে বলছে আমাদের রুহুল আমিন ভাই, পূর্ণ প্রতিষ্ঠা হইল 2012 সালে। তো 2012 সালে আমরা ওয়াসার বিষয় তখন 1,75,000 থেকে কমতে কমতে 1,25,000 আসলো। বিস্তারিতটা রুহুল আমিন ভাই তার মতো করে বলছে, আমি ওই জায়গায় যাচ্ছি না। এখন আমরা যখন দেখছি ওয়াসার পানির মধ্যে এই পানির খাওয়ার উপযোগী না, মুর্দার গোসল করেন যায় না, মসজিদে নামাজ পড়তে গেলে উজু করেন যায় না, গন্ধ করে, কেচ্ছা ওঠে, নানান জিনিস ওঠে। এটি নিয়ে আমরা জোরালো আন্দোলন করছি। এই জোরালো আন্দোলনের মধ্যে যারা মুরব্বীরা ছিল, তখন আওয়ামী লীগের আমল ছিল, তখন পুলিশের কাছে ওয়ারলেস আসতেছে যে তাদের গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো।
তখন এখানে ওসি ছিল মঞ্জুরুল। উনি বলছে, ভাই আমি কারে গ্রেপ্তার করবো স্যার, এইখানে তো সব টুপিওয়ালা দাড়িওয়ালা মুরব্বীগণ, এখান থেকে ইয়ং নাই, আমি গ্রেপ্তার করবো কারে? তখন আমাদেরকে যে কোনো ভাবে দিয়া গেল। এরপরে ওয়াসা এখান থেকে হটলো। ওয়াসা হটার সময় ওয়াসা সিটি কর্পোরেশনকে এটা নিয়ে অনেক হয়েছে, সময় নাই, আমি সময় বেশি বলতে গেলে অনেক সময় লাগবে। এই ওয়াসার বিরুদ্ধে অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল একটা মামলা করলেন, এই মামলাটা চলমান। এবং এই ওয়াসা এখান থেকে যখন চলে গেল, সিটি কর্পোরেশনকে দিতে চাইল, সিটি কর্পোরেশন প্রথম নিতে রাজি হইল না। পরবর্তীতে সিটি কর্পোরেশন টার্মস অফ কন্ডিশন দিল যে আমাকে 1200 কোটি টাকা দিতে হবে, তাহলে আমি এটা গ্রহণ করতে পারি। তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভী ওয়াসা রাজি হইয়া তাকে 600 কোটি টাকা দিল। তখন এই যে আন্দোলনটা যখন শুরু হইল, আজকে যারা প্রশাসনে আছেন তারা কিন্তু এই আন্দোলনটার সাথে যুক্ত ছিল। কার পক্ষে? নাগরিকদের পক্ষে। আমাদের যখন নাসির উসমান থেকে নিল, ওই যে ইসমাইল ভাইকে নাসির উসমান বিরাট একটা ভয় দেখাইছে, আমি ছিলাম সেখানে। বলছে, তোমরা এই ওয়াসা হটো নিয়ে করছো, অন্য নাম দাও। এইখানে পানি এই মেঘনা থেকে উঠবে 10 তলা পর্যন্ত পানি উঠবে, পানির অভাব হবে না, এগুলো নিয়ে তোমরা করো না। তখন আমরা ওয়াসা হোটেল থেকে, এটা হলো আমাদের কি বলে, এটা মাদার সংগঠন ওয়াসা হোটেল সংগ্রাম কমিটি, এখান থেকে আমরা করলাম আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। তখন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের মাধ্যমে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তো সিটি কর্পোরেশনকে ওয়াসার পক্ষ থেকে 600 কোটি টাকা দেওয়া। এই 600 কোটি টাকা কেন দিল? ওয়াসা যে পুরাতন পানির লাইনগুলি আছে, যেখানকার পানি ময়লা যায়, ছড়িয়ে ইত্যাদি যায়, এই পানিগুলি, এই পাইপগুলি সংস্কার করে নতুন পাইপ দিয়ে বাড়িতে পানি। এর মধ্যে আপনারা দেখেছেন বন্দরে পানির ট্যাঙ্কের মধ্যে বানর মারা গিয়ে অনেক মানুষ আহত হয়েছে, ডায়রিয়া হয়েছে। ওয়াসা কিন্তু ক্ষতিপূরণ দেয় নাই, সিটি কর্পোরেশনও দেয়নি। আচ্ছা আপনারা বলেন তো, এই যে 600 কোটি টাকা যে সিটি কর্পোরেশনকে দিল, 1 ইঞ্চি পাইপ সংস্কার হয়েছে কোথাও? 1 ইঞ্চি। তাহলে 600 কোটি টাকা কোথায় গেল? আমি একটা বাংলাদেশের সুনাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক, আমি সচেতন নাগরিক, আমি সিটির করদাতা, আমি বাংলাদেশের একজন আয়করদাতা। আমার গণতান্ত্রিক অধিকার আছে। আমার জন্য যে বরাদ্দ হয়েছে সেই টাকা তুমি কি করছো তার জবাব চাওয়া, এটা আপনি কি মনে করেন? আপনারা, এটা আমার ফান্ডামেন্টাল রাইট, এটা আমার গণতান্ত্রিক অধিকার। তবে এই 600 কোটি টাকা সম্ভবত লুটপাট হয়ে গেছে, আমরা জানি না এটা কোথায় আছে। তবে আমরা ধারণা করে নিচ্ছি যে সিটি কর্পোরেশন যে আমাদের উপরে পানি না দিয়া, সিটি কর্পোরেশন কারো পানি দেয় যে আপনারা দেখেন তো, আমি যখন ছোটকালে এই যে খেতে পাত্রে দিয়ে প্রাইমারি স্কুলে দৌড়ে গেছি, দৌড়ে গেলে রাস্তায় দেখছি পৌরসভার পাইপ লাইন, পানির লাইন, তখন পানি নেই, চুমুক দিয়েছি, পানি আইছে, পানি আমরা খাইছি। এটা তখন পৌরসভা দিচ্ছে না, ছোটবেলা তো আমরা কিন্তু দেখছি। তখন সিটি কর্পোরেশন তো এরকম অবস্থান নাই, আছে নাই। তাহলে আমাদের বাড়ি থেকে পানি দেয় না সিটিতে, 3% পানির ট্যাক্স নেয়। এটার কারণ কি জন্য নেয়?
এটা আমি, এখানে মাসুম ভাই আছেন, উনি জানেন, যখন সিটি কর্পোরেশন বাজেট ঘোষণা হয়, এই বাজেট ঘোষণায় আমি ডাক্তার সেলিনা হায়াৎ আইবির কাছে জবাব চাইছিলাম যে এই যে আপনি 3% পানির ট্যাক্স নেন, কি কারণে নেন, কেন নেন, আপনি কি পানি দেন কিনা, এটার জবাব আমাদেরকে দিবেন। ওনাকে আমি এটা বলেছিলাম। এখন এই যে 3% পানির ট্যাক্স, যারা নাকি এটার বিরুদ্ধে আন্দোলন আমাদের সাথে করেছে, আমরা তো সাক্ষী, আজকে তারা সিটিতে আছেন, তারা তো বলতে পারতেন যে জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, আমরা বিগত দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিকার করে আমরা এখন ক্ষমতায় আছি, এটি পরিবর্তন করব, এটি বলি। তো তারা কি সেটা পরিবর্তন করছেন? তাহলে যে যায় লঙ্কায় সেই রাবণ, আমরা কি এটা মনে করতে পারি? এখন আমরা যদি আমাদের অধিকার, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমাদের অধিকার যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াবো, এটা আমার নাগরিক অধিকার। আজকে দেখেন এই যে এখানে যে নাগরিক সমাজের ব্যক্তিবর্গরা আছেন, এখানে প্রায় 95% 60 বছর অধিক ব্যক্তি, ইয়ং ফোর্স আছে। এই আমাদের 60 বছর অধিক, আমাদের কেউ একজন, কেউ দুইজন, কেউ তিনজন ছেলে মেয়ে আছে, তারাও কিন্তু এর সাথে যুক্ত আন্দোলনের সাথে। এখন সিটি কর্পোরেশন প্রশাসন যদি মনে করেন যে পূর্বের ন্যায় সে এই কাজ করবেন, তাহলে তার এটা সুফল বয়ে আনবে না। আগামীতে সে নির্বাচন করবে, তার নির্বাচনে একটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে এই পানির বিষয়। এখন বলবেন পানি খনিজ সম্পদ, এটার মালিক জনগণ, রাষ্ট্র। রাষ্ট্র থেকে আপনি আমি সবাই মিলে তো রাষ্ট্র, স্থানীয় সরকার হলো সিটি, তাই না? তাহলে আমার অধিকার সেই পানি খাওয়া। আপনি যদি সেই পানির বিল নিতে হয়, আপনি যে মিল, ইন্ডাস্ট্রি, ট্যাঙ্ক, ফ্যাক্টরি, একটা ট্যাঙ্কে 1 ঘন্টায় যে পানি তোলে, 1000 বাড়িতে সেই পানি ওঠে না। আমরা কেন ট্যাক্স দেই, খাজনা দেই, সব দেই, আমার বিদ্যুৎ বিল সব আমার। এবং ওয়াসা ব্যর্থতার কারণে, ওয়াসা ব্যর্থ, সে আমাকে সাবসিডি দিবে, তা না করে সে আমার কাছে কর চাপায়, বিল চাপায়, এটা অন্যায়। এই অন্যায় আমরা বরদাস্ত করব না। আমরা আন্দোলন করা শিখেছি, সংগ্রাম করা শিখেছি, আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি, করব এবং আবার করতেই থাকবো। আমরা পিছপা হব না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে রাখেন, এই যে ধরেন একটা মেসের কাঠি, এই কাঠিটা আমি তলে ভেঙে দিব না, 2টা তলে ভাঙবো, 3টা তলে ভাঙবো, কিন্তু কম জিনিস। যদি 4টা ধরেন একটু কষ্ট হইব, 10টা একখানে বাঁধতে দিলে ভাঙতে পারবেন, এমন কোন পীর পারবেন না। ফলে এই যে আমাদের গোবিন্দপুর আবাসিক বাড়ির মালিক সমিতি, এইটা যদি আপনারা মনে করেন যে এটা আমার নিজের আন্দোলন, তাহলে আপনারা এই সংগঠনকে শক্তিশালী করতে হলে আপনারা প্রত্যেক বাড়ির মালিক এটার সদস্য হয়ে যাবে। এটার সদস্য হলে
এই যে আজকে এইখানে যারা এসেছেন তারা ভাববেন এটা আমার আন্দোলন, আমাকে মাইকিং করতে হবে কেন? এই যে এখানে একটা বারকোড আছে, এই বারকোড দিয়ে আপনারা আপনাদের যাদের মোবাইল আছে এই মোবাইলে স্ক্যান করবেন, আপনারা এটাতে জয়েন্ট হয়ে যাবেন এবং এটার মধ্যে ঘরে বসে কখন কি হচ্ছে কি করছি তা আপনারা খবর পেয়ে যাবেন এবং সেই আন্দোলনে আপনারা আপনাদের মধ্য থেকে এটা যুক্ত হয়ে গেলেন। যুক্ত হলে আপনারা সমস্ত খবরটা জেনে যাবেন। এটা একটা উপস্থিতি, কিন্তু এখানে আপনাদের সদস্য পদরা থাকতে হবে, মোবাইল নাম্বার থাকবে, সেইখানে আমরা আপনাদেরকে এখানে যুক্ত করে দেব। সম্মানিত উপস্থিতি, আপনারা এই যে আজকে দেখেন আচ্ছা, এই যে আপনারা দেখছেন আজকে আপনারা এখানে আছেন, এখানে প্রধান অতিথি আজকে সবার সভাপতি তারা বক্তব্য দিবেন। আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা আছে, সবার এখানে যারা যেখানে আছেন বসে যাবেন, আপনাদের এখানে পৌঁছে যাবে। তবে আমি অতি দুঃখের সাথে বলতে চাই, যারা নতুন করে ক্ষমতা আসলেন তারা পূর্বের যারা ফ্যাসিস্ট তারা কিন্তু বলে ফ্যাসিস্ট, আমরা বলি ফ্যাসিস্ট, যারা আন্দোলন করেছে তারা বলি ফ্যাসিস্ট, তাই না? এবং বাংলাদেশে 60% মানুষ তাদেরকে ফ্যাসিস্ট বলে, তাই না? তাহলে ফ্যাসিস্টরা যা করেছেন আপনারা তো বাতিল করবেন, এটাই তো নিয়ম। তাহলে আপনাদেরকে আমরা এখন কি বলবো? আমরা তো আপনাদের এখন ফ্যাসিস্ট বললে আমাদের পিঠের চামড়া থাকবে না? থাকবে? আপনাদের ফ্যাসিস্ট আমলে তাদের বিরুদ্ধে কথা বললে পুলিশে পিটাইছে, আপনারা আপনাদের যাতে আমাদের ফ্যাসিস্ট বলতে না হয়, আমরা যুগপৎ আন্দোলন আপনাদের সাথে করেছি। ফ্যাসিস্টরা নাগরিক সমস্যা যেগুলি ঘটিয়ে গেছে সেইগুলি আপনারা বাতিল করেন। অনতিবিলম্বে এই গভীর নলকূপের উপরে ধার্যকৃত বাড়ির মালিকদের উপর থেকে আপনারা এটাকে বাতিল করেন এবং সিটি থেকে আপনারা পানি দেন না, 3% পানির ট্যাক্স নেন, এটাকে বাতিল করেন। এটা যে আমি বলতে চাই, ওই যে ওয়াসা 600 কোটি টাকা দিছে, এই 600 কোটি টাকা লুট হয়ে গেছে। এই 600 কোটি টাকা এই 3% পানির ট্যাক্স দিয়ে আমাদের জনগণের পকেট কেটে নেওয়ার চেষ্টা করছেন, এটি আমাদের ধারণা করছে। আমরা কি কারণে আপনি আমার কাছ থেকে 3% পানির ট্যাক্স দিবেন? এটার কারণ কি? এটার যথাযথ কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা। যাই হোক, আপনাদের সকলকে, আপনারা যেখানে উপস্থিত হয়েছেন 27টা ওয়ার্ড থেকে কম করে হলেও 27টা ওয়ার্ড থেকে আপনারা এসেছেন। গোবিন্দনগর আবাসিক বাড়ির মালিক সমিতির পক্ষ থেকে আমি একজন এটার প্রতিষ্ঠাতা সদস্য, ইসমাইল ভাই এটাকে যুক্ত করেছেন করে, তো আমি এর পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে, এবং আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন, সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি।